গল্পকথন বাই আদর চ্যানেলে আপনারা শুনছিলেন জহির রায়হানের লেখা উপন্যাস আরেক ফাল্গুন। আজ শুনবেন তৃতীয় পর্ব। পকেট থেকে একটা কাগজের মোড়ক বের করে হাতে তুলে দিল আসাদ। নিন, যে জন্য এসেছিলাম। প্রায় গোটা 50 কালো ব্যাজ আছে এর ভেতর। এতে হবে তো? হ্যাঁ, হবে। সালমা ঘাড় নাড়ালো। তাহলে আপনার সঙ্গে কাজ আমার আপাতত শেষ। এখন চলি, রাতে আবার দেখা হবে। কালো পতাকার কি হলো? পেছন থেকে প্রশ্ন করল সালমা। এখনো দর্জির দোকানে। রাতে আপনার সঙ্গে দেখা হচ্ছে, তখন পাবেন, বলে দ্রুত পায়ে বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে গেল আসাদ। নীলা, বেনু আর ওদের সঙ্গে একটি অপরিচিতা মেয়েকে এগিয়ে আসতে দেখে ওদের জন্যে দাঁড়ালো সালমা। নীলা বলল, কি সালমা, কাল আমাদের হোস্টেলে যাবে বলেছিলে, কই গেলে না তো? চলো, এখন যাবে। সালমা বলল, যাবার ইচ্ছে ছিল, সময় করতে পারিনি। ওদের সঙ্গে পথ চলতে গিয়ে ওর নজরে পড়ল নীলা আর বেনুর পরনে দুটো কুচকুচে কালো শাড়ি। বাতাসে শাড়ির আঁচলগুলো পতাকার মতো পতপত করে উঠছে। বাহ, চমৎকার। নীলা অবাক হয়ে তাকালো। কি? ইশারায় দেখে সালমা জবাব দিল, তোমাদের শাড়ি। হ্যাঁ। নীলা মৃদু হাসল। কালো ব্যাজ পরা ব্যান করেছে, আর তাই আমরা কালো শাড়ি পরেছি। দেখি ওরা আমাদের শাড়ি পরা ব্যান করতে পারে কিনা। বেনু এতক্ষণ চুপ করে কি যেন ভাবছিল। আসাদ সাহেবকে আপনি কতদিন থেকে চেনেন? সালমা ঠিক এ ধরনের কোনো প্রশ্নের জন্য তৈরি ছিল না। ইতস্তত করে বলল, মাত্র 24 ঘন্টা, তাও পুরোপুরি হয়নি। কিন্তু কেন বলুন তো? না, এমনি। বেনু দৃষ্টিটা অন্যদিকে সরিয়ে নিয়ে বলল, আপনার সঙ্গে দেখলাম কিনা তাই। কথা বলতে বলতে চামেরি হাউসের কাছে এসে পৌঁছলো ওরা। দূর থেকে দেখল গেটের সামনে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে। সালমা বলল, কেউ এলো বোধ হয়। বেনু বলল, গতকাল অনেকে চলে গেছে হোস্টেল ছেড়ে। কারা রটিয়ে দিয়েছে 21-এর রাতে পুলিশ হোস্টেলে হামলা করবে, সে খবর শুনে। সালমা অবাক হলো, তাই নাকি? দুটো সুটকেস আর একটা বেডিং এনে তোলা হলো ছাদের উপর। যে মেয়েটা চলে যাচ্ছিল তার দিকে এগিয়ে নীলা বলল, তুইও চললি বিলকিস? মেয়েটার মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। চোখ তুলে ওর দিকে তাকাতে পারল না সে। শুধু ইশারায় অদূরে দাঁড়ানো ভদ্রলোককে দেখিয়ে আস্তে করে বলল, চাচা এসেছে, নিয়ে যেতে। বলতে গিয়ে গলাটা কেঁপে উঠল তার অসহায় ভাবে। ইউনিভার্সিটিতে এসে প্রথমে মুনিমের খোঁজ করল আসাদ। ভার্সিটির ভেতরটা কালকের চেয়ে আজকে আরো সরগরম। চারপাশে ছেলেরা জটলা বেঁধে ধর্মঘটের কথা আলোচনা করছে। এমনি একটা জটলার পাশে এসে দাঁড়ালো আসাদ। একটা ছেলে বলল, তুমি যা ভাবছো কিছু হবে না, দেখবে কাল রাস্তায় একটা ছেলেকেও বেরোতে দেবে না ওরা। আরেকজন বলল, অবাক হবার কিছু নেই, কাল হয়তো কারফিউ দেবে। তৃতীয় জন বলল, আজকেও কি কম পুলিশ বেরিয়েছে নাকি রাস্তায়? পল্টনের ওখানে 4-5 লরি পুলিশ দেখে এলাম। প্রথমজন ওকে শুধরে দিল, তুমি যে একটা আস্ত গবেট তা তো জানতাম না মাহের। আরে ওগুলো পুলিশ নয়, মিলিটারি, ওখানে তাঁবু ফেলেছে। কাল এতক্ষণে দেখবে পুলিশ আর মিলিটারি দিয়ে পুরো শহরটা ছেয়ে ফেলেছে ওরা। দ্বিতীয়জন গম্ভীরভাবে রায় দিল এবার। মুনিমের দেখা পেয়ে আশা তার দাঁড়ালো না সেখানে। মধুর রেস্তোরাঁর পাশে দাঁড়িয়ে আরেক দল ছেলেকে কি যেন বোঝাচ্ছে মুনিম। তেলবিহীন চুলগুলো দস্যি ছেলের মতো নেড়ে বেড়াচ্ছে কপালের উপর, চোখে মুখে ক্লান্তির ছাপ। আসাদ বলল, তোমায় খুঁজছিলাম মুনিম। কেন, কি ব্যাপার? পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল সে। আসাদ বলল, শুনলাম কাল রাতে তোমাদের বাসায় পুলিশের হামলা হয়েছিল। হ্যাঁ, ঠিক শুনেছ। মুনিম মৃদু হাসল। অবশ্য ব্যর্থ বিশার। রাতে বাসায় ছিলাম না আমি। অদূরে দাঁড়িয়ে ওদের আলাপ শুনছিল সবুর। বলল, তোমার কপাল ভালো, ধরা পড়লে কি আর এ জন্মে ছাড়া পেতে? জেলখানায় পচে মরতে হতো। রাতে কোথায় ছিলে? বাইরে, অন্য এক বাসায় ছিলাম। বাসায় না হলে?
সবুর মৃদু হাসল। না, বাসাতেই ছিলাম। মুনিম ঘাড় নাড়ল। সবুর বলল, আমাকেও দেখছি আজ রাতে বাইরে কোথাও থাকতে হবে। বাসার আশেপাশে গত কদিন ধরে টিকটিকির উপদ্রব বেড়ে গেছে। মুনিম কি যেন বলতে যাচ্ছিল, সহসা সামনের লন দিয়ে হেঁটে যাওয়া একটি মেয়ের দিকে চোখ করতে ডলির কথা মনে পড়ল ওর। ডলির সঙ্গে কয়েক মুহূর্তের জন্য হলেও দেখা করা প্রয়োজন। সবুরের হাতঘড়িটার দিকে এক পলক তাকালো মুনিম। এর মধ্যে 2টো বেজে গেল। আমাকে একটু ভিক্টোরিয়া পার্ক যেতে হবে। পাগল নাকি? আসাদ রীতিমতো ধমকে উঠল। এখন তুমি ইউনিভার্সিটি এলাকা ছেড়ে কোথাও যেতে পারবে না। বাইরে পা দিলেই ধরবে। ঠিক বলছো আসাদ, রাহাত সমর্থন জানালো তাকে। এখন এই এলাকার বাইরে যাওয়া ঠিক হবে না আপনার। তাছাড়া নবকুমার আর নবাবপুর হাই স্কুলের ছেলেরা একটু পরে দেখা করতে আসবে। আপনি না থাকলে চলবে কি করে? অগত্যা ডলির সঙ্গে দেখা করার চিন্তাটা মুলতবি রাখল মুনিম। কিন্তু জাহানারাকে একখানা চিঠি না লিখলে নয়। রাহাতের হাত থেকে খাতাটা আর আসাদের পকেট থেকে কলমটা টেনে নিয়ে মধুর রেস্তোরাঁর এক কোণে বসে চিঠি লিখতে বসল মুনিম। গতকাল রাতে আমাদের বাসার সার্চ হয়েছে। খবরটা হয়তো ইতিমধ্যে পেয়েছ। এখন থেকে কিছুদিনের জন্য বাসায় যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। শুনলাম মা খুব কান্নাকাটি করছেন। মাকে সবকিছু বুঝিয়ে সান্ত্বনা দেবার ভার তোমার উপরে রইল। আশা করি এই চিঠি পেয়ে তুমি একবার মায়ের সঙ্গে দেখা করবে আজ রাতে। আর তোমাদের ওখানে যাব না, হোস্টেলে থাকব। এখানে এসে চিঠিটা শেষ করছিল মুনিম। পুনশ্চ দিয়ে আবার লিখল, কাল রাতে ডলির খবর জানতে চেয়েছিলে। ডলি ভালো আছে। চিঠিখানা একটা ছেলের মারফত জাহানারার কাছে পাঠিয়ে দিয়ে দুহাতে মুখ গুজে কিছুক্ষণ চুপচাপ বসে রইল মুনিম। মধুর রেস্তোরাঁয় এখন ভিড় অনেকটা কমে গেছে। কিছু ছেলে এদিকে সেদিকে বসে। সদরঘাটের মোড়ে কবি রসুলের সঙ্গে দেখা হয়ে গেল লেখক বজলে হোসেনের। পরনে একটা ট্রপিক্যাল প্যান্ট, গায়ে লিলেনের শার্ট, পায়ে একজোড়া সদ্য পালিশ করা চকচকে জুতো। লেখক বজলে হোসেন যান্ত্রিক হাসি ছড়িয়ে বলল, আরে রসুল যে, কি খবর, কোথায় যাচ্ছ? রসুল বলল, এখানে এক দর্জির দোকানে কিছু কালো কাপড় সেলাই করতে দিয়েছিলাম, নিতে এসেছি। তুমি কোথায় চলেছ? আমি, আমার ঠিকানা আছে, বেরিয়েছি। কোথাও একটু আড্ডা মারা যায় কিনা সেই খোঁজে। এসো না, রিভার ভিউতে বসে এক কাপ চা খেতে খেতে গল্প করা যাবে। চা আমি খাবো না, রোজা রেখেছি, গম্ভীর গলায় জবাব দিল রসুল। তারপর ওর জুতো জোড়ার দিকে কটমট করে তাকালো সে। বজলে ভ্রু কুচকে বলল, রোজা আবার কেন? যতদূর জানি এটা তো রোজার মাস নয়। পরক্ষণে বুঝতে পারল ব্যাপারটা। ও হ্যাঁ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্যে, তাই না? বলে শব্দ করে হেসে উঠল সে। কিন্তু পরমুহূর্তে কবি রসুলের রক্তলাল চোখ জোড়ার দিকে দৃষ্টি পড়তে মুখটা পাংশুটে হয়ে গেল তার। ভয় ভয়ে বলল, কি ব্যাপার, অমন করে তাকিয়ে রয়েছ কেন? কি ভাবছ? তোমার ধৃষ্টতারও একটা সীমা থাকা উচিত। ওর কথা শুনে মুখটা কালো হয়ে গেল বজলে হোসেনের। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, দেখো রসুল, আমি হলাম সাহিত্যিক। সমাজের 8-10টা লোক মিছিল কি শোভাযাত্রা বের করে, পুলিশের লাঠি গুলি খেয়ে প্রাণ দিলে কিছু এসে যায় না। কিন্তু আমাদের মৃত্যু মানে দেশের একটা প্রতিভার মৃত্যু। নিজের জ্ঞানগর্ভ ভাষণে অবশ্যই তৃপ্তি বোধ করল বজলে হোসেন। ওর কথা শুনে সমস্ত দেহটা জ্বালা করে উঠল কবি রসুলের। আশ্চর্যভাবে রাগটা সামলে নিয়ে বলল, রাস্তার উপর দাঁড়িয়ে এ নিয়ে তোমার সঙ্গে আমি তর্ক করতে চাইনি বজলে। আমার এখন কাজ আছে। আমারও অনেক কাজ, বলে আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালো না বজলে। চায়ের নেশা পেয়েছে ওর। রিভার ভিউতে যাবে। রিভার ভিউতে বসে এক কাপ চা আর একটা চপ খেয়ে আবার বেরিয়ে পড়ল সে। ডলির সঙ্গে এঙ্গেজমেন্ট আছে। ভাবতে এখনো অবাক লাগে বজলের। কাল হঠাৎ এমন অপ্রত্যাশিতভাবে ডলি ওর কাছে ধরা দিল কেন? এ কি ওর খানিক দুর্বলতা, না বজলেকে অনেক আগে থেকে ভালোবাসত? হয়তো কোনোটা সত্য নয়, হয়তো প্রথমটা সত্য। কাল রাতে সিনেমা দেখে ফেরার পরে ডলি যেন বড় বেশি দুর্বল হয়ে পড়েছিল। ঈষৎ কাত হয়ে মাথাটা রেখেছিল ওর কাঁধের উপর। বজলে ওকে আলিঙ্গন করতে চাইলে ডলি বাধা দিয়ে বলেছিল, না, এখন আমায় এমনি থাকতে দাও বজলে।
খানিকক্ষণ চুপ করে থেকে বলেছিল, কাল যদি তোমাকে ডাকি, বেড়াতে বেরোবে তো আমার সঙ্গে? একটু ভেবে নিয়ে ডলি জবাব দিয়েছিল, হ্যাঁ, বেরোবো বিকেলে, যদি পারো বাসায় এসো। বাসায় এসে বজলে দেখল ডলি আগে থেকে সেজেগুজে বসে আছে। পরনে একটা মেরুন রঙের শাড়ি, গায়ে একটা সাদা ব্লাউজ। চুলে আজ খোপা বাঁধেনি ডলি, বিনুনি করে ছেড়ে দিয়েছে পিঠের উপর। বজলে বলল, তুমি দেখছি তৈরি হয়ে বসে আছো, চলো। বজলেকে দেখে মৃদু হাসল সে। ডলি বলল, চা খাবে না? বজলে বলল, খাবো, তবে ঘরে নয়, বাইরে। রাস্তায় নেমে ডলি জিজ্ঞেস করল, কোথায় যাবে? হাতের ইশারায় একখানা রিক্সা থামিয়ে বজলে জবাব দিল, একবার রিক্সায় ওঠা যাক তো, তারপর দেখা যাবে। রিক্সায় উঠে কিছুক্ষণ লক্ষ্যবিহীন ঘুরে বেড়াতে বেশ ভালো লাগলো ওদের। রেস্তোরাঁয় বসে ২ কাপ কফি আর কিছু পেস্ট্রি খেল। বজলে সিনেমা দেখার পক্ষে ছিল, ডলি নিষেধ করল। রোজ সিনেমা দেখতে ভালো লাগে না ওর, তার চেয়ে শহরতলিতে কোথাও বেড়াতে গেলে মন্দ হয় না। বজলে বলল, দি বেস্ট আইডিয়া, চলো যাওয়া যাক। ডলি বলল, চলো। খানিকক্ষণ পর বজলে আবার বলল, সন্ধ্যের পর মাহমুদের ওখানে যাবার কথা আছে, তুমি যাবে তো? ডলি বিরক্তির সঙ্গে উত্তর দিল, আমি কেন ওর ওখানে যাব? বজলে ওর একখানা হাত ধরে নরম গলায় বলল, ওখানে কেউ থাকবে না ডলি, আমরা নিরিবিলিতে গল্প করব। ডলি ঈষৎ লাল হয়ে বলল, না। বিকেলে চা খেতে বসে শাহেদ প্রশ্ন করল, কাল রাতে আমার বিছানায় যে শুয়েছিল লোকটা কে রে আপা? আসাদ সাহেব, ইউনিভার্সিটিতে পড়ে। তোমাদের দলের লোক বুঝি? না। ইস, না বললেই হলো, আমি দেখলে চিনি নে যেন। চিনেছ ভালো করেছ, এখন চুপ করো। কেন চুপ করব? শাহেদ রেগে উঠল। লোকটার জ্বালায় কাল রাতে একটু ঘুমাতে পেরেছি নাকি? ঘুমের ভেতর অমন হাত পা নাড়তে আমি জন্মেও দেখিনি কাউকে। মাঝরাতে ইচ্ছে করছিল জানালা গলিয়ে বাইরে ফেলে দিই লোকটাকে। ওর কথা শুনে শব্দ করে হেসে উঠল সালমা। শাহেদ বলল, তুই হাসছিস? আমার যে অবস্থা হয়েছিল তখন! শুধু কি হাত পা ছুটছিল লোকটা, ঘুমের ঘোরে কি যেন সব বলছিল বিড়বিড় করে, আর মাঝে মাঝে চিৎকার করে উঠেছিল। উহ, কেমন করে যে রাতটা কেটেছে আমার! হাসতে গিয়ে মুখে আঁচল দিল সালমা। বলল, দাঁড়াও না, আজ রাতেও তোমার ওখানে থাকবে সে। আজকেও থাকবে বুঝি? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো শাহেদ। তুই কি আমায় ঘর থেকে তাড়াতে চাস আপা? কেন? তোমার যদি ওখানে ঘুম না আসে, তাহলে আলাদা বিছানা করে দেব, সেখানে থেকো। তাহলে তাই করে দিস। শাহেদ শান্ত হাসল। ওর মাথার চুলগুলোর মধ্যে হাত বুলিয়ে দিয়ে সালমা একটু পরে জিজ্ঞেস করল, আরে, আমার কোনো চিঠিপত্র এসেছে? শাহেদ সংক্ষেপে ঘাড় নাড়াল, না। শুনে বিমর্ষ হয়ে গেল সালমা। রওশনের শেষ চিঠি পেয়েছে সে অনেক দিন। এত দেরি তো কোনোবার হয় না। সালমার মনে হলো হয়তো তার অনেক অসুখ করেছে, না হলে চিঠি লিখছে না কেন? ভাবতে গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল ওর। তখন না বললেও মাহমুদের ওখানে যেতে হলো ডলিকে। শাহানাকে নিয়ে মাহমুদ তখন বাইরে বেরোবার তোড়জোড় করছিল। ওদের দেখে খুব খুশি হলো সে। বলল, তোমরা এসেছো, বেশ ভালো হলো, চলো একসঙ্গে বেরোন যাবে। বজলে শুধালো, কোথায় যাচ্ছ তোমরা? মাহমুদ বলল, শাহানা যাবে ওর এক বান্ধবীর বাসায়, আর আমি একটা অফিসিয়াল কাজে। মাহমুদকে ইশারায় একপাশে ডেকে নিয়ে এলো বজলে। তারপর ধমকের সুরে বলল, তুমি একটা আস্ত গবেট। ডলিকে নিয়ে এখানে এসেছি কেন, এই সামান্য ব্যাপারটা বোঝো না? বলে মুচকি হাসল সে। ক্ষণকাল ওর দিকে তাকিয়ে ডলির দিকে এগিয়ে গেল সে। আপনারা এখানে বসে গল্প করুন, আমি শাহানাকে নিয়ে একটু ঘুরে আসছি, বলে আর চোখে তাকালো সে। ডলি ব্যস্ততার সঙ্গে বলল, আপনারা কতক্ষণে ফিরবেন? মাহমুদ কাজ ঝাঁকিয়ে জবাব দিল, এই তো যাবো আর আসবো। শাহানা অকারণে হাসল একটু। ডলি সে হাসির কোনো অর্থ খুঁজে পেল না। ওরা চলে গেলে দরজাটা ভিজিয়ে দিয়ে এলো বজলে। ঘরে এখন ওরা দুজন ছাড়া আর কেউ নেই। এখন ইচ্ছে করলে নির্বিঘ্নে পরস্পরকে আলিঙ্গন করতে পারবে ওরা। ডলির পাশে এসে বসলো বজলে। তারপর দুহাতে ওকে কাছে টেনে নিল। ডলি বিরক্তির সঙ্গে বলল, এ কি হচ্ছে? বজলে কানের কাছে মুখ এনে বলল, এখন আর আমায় বাধা দিও না ডলি,
ডলি কপট হেসে বললে, এই জন্যে বুঝি আসা হয়েছে এখানে? বজলে বলল, হ্যাঁ, এই জন্যে। ডলিকে দৃঢ়ভাবে আলিঙ্গন করল সে। ডলি এবার আর বাধা দিল না। রাত ৮টা বাজার তখনও কিছু বাকি ছিল। আকাশের ক্যানভাসে সোনালি তারাগুলো মিটমিট জ্বলছে। কুয়াশা ঝরছে। উত্তরের হিমেল বাতাস বইছে ধীরে ধীরে। শাহেদের হাত ধরে ছাদে উঠে এলো সালমা। ছোট্ট হাত। আরো অনেকে তখন আশেপাশের ছাদে উঠে গল্প করছিল বসে বসে। সালমা শুনল রাজ্জাক সাহেব তার গিন্নিকে বলছেন, দেখো, আগে থেকে সাবধান করে দিচ্ছি, কাল ছেলে মেয়েদের কাউকে বাইরে বেরোতে দিও না। না না, যেমন করে হোক ওদের আটকে রেখো ঘরের মধ্যে। কে জানে কাল কি হয়, হয়তো সেবারের মতো গুলি চালাবে ওরা। শুধু রাজ্জাক সাহেব নন, সবার মুখে একটা দুশ্চিন্তার ছাপ। কাল নিশ্চয় কিছু একটা ঘটবে। কি ঘটবে কে জানে। হয়তো রক্তপাত হবে, প্রচুর রক্তপাত। সালমা শুনল রাজ্জাক সাহেবের গিন্নি প্রশ্ন করল, আর কতকাল এসব চলবে বলো তো? রাজ্জাক সাহেব জবাব দিলেন, জানি না। কেউ জানে না কতকাল এমনই উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে ওদের থাকতে হবে। এমনও সময় এসেছে মাঝে মাঝে যখন মনে হয়েছে এবার বুঝি তারা শান্তির নাগাল পেল, কিন্তু পরক্ষণে তাদের সে ভুল ভেঙে গেছে। হিংসার নরাঘাতে ক্ষত বিক্ষত হয়েছে ওরা, হতাশায় ভেঙে পড়েছে। আর পারি না। সালমা শুনল রাজ্জাক সাহেব বলছেন, কতকাল চলবে সে কথা ভেবে কি হবে? তুমি ছেলে মেয়েগুলোকে কাল একটু সামলে রেখো। গিন্নি বললেন, রাখব। আর অমনি সময় আকস্মাৎ সমস্ত শহর কাঁপিয়ে অযুত কণ্ঠের স্লোগানের শব্দে চমকে উঠল সবাই। যারা ঘুমিয়ে পড়েছিল তারা ঘুম থেকে জেগে উঠে উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করল, কি হলো? ওরা কি গুলি চালালো আবার? আকাশে মেঘ নেই, তবু ঝড়ের সংকেত। বাতাসে বেগ নেই, তবু তরঙ্গ সংঘাত। কণ্ঠে কণ্ঠে এক আওয়াজ, শহীদের খুন ভুলব না, বরকতের খুন ভুলব না। যেন আকাশ ভেঙে পড়ছে, পৃথিবী কাঁপছে। ভূমিকম্পে চৌচির হয়ে ফেটে পড়েছে দিক বিদিক। শুধু উত্তর নয়, দক্ষিণ নয়, পূর্ব নয়, পশ্চিম নয়, যেন সমস্ত পৃথিবী জুড়ে ছাতে ছাতে, প্রতি ছাতে বিক্ষুব্ধ ছাত্র যুবক ফেটে পড়েছে চিৎকারে, শহীদের স্মৃতি অমর হোক, শহীদ স্মৃতি অমর হোক। সবাই বুঝল। বুঝতে কারো বেগ পেতে হলো না। রাস্তায় স্লোগান দেয়া নিষেধ। মিছিল শোভাযাত্রা বেআইনি করেছে সরকার। আর তাই ঘরে ঘরে ছাতের উপর সমবেত হয়ে স্লোগান দিচ্ছে ওরা, ছাত্ররা। মুসলিম হল, মেডিকেল হোস্টেল, ঢাকা হল, চামেরি হাউস, ফজলুল হক হল, বান্ধব কুটির, ইডেন হোস্টেল, নূপুর ভিলা, সবাই যেন এক কণ্ঠে আশ্বাস দিচ্ছে, দেশ আমার, ভয় নেই। সালমার হাতে একটা টান দিয়ে শাহেদ বলল, গত ইলেকশনের সময়ে তোরা এমনি স্লোগান দিয়েছিলি ছাতের উপরে দাঁড়িয়ে, তাই না আপা? হ্যাঁ, সালমা সংক্ষেপে জবাব দিল। শাহেদ বলল, কি লাভ হয়েছে তোদের? যাদের ভোট দিয়ে পাঠিয়েছিস তারা তো এখন কিছু বলছে না। উত্তরে সালমা কিছু বলবে ভাবছিল, শুনল রাজ্জাক সাহেব তার স্ত্রীকে বোঝাচ্ছেন, সবাই তো আর মির্জাফর নয়, ভালো লোকও আছেন। আসল কথা হলো কে ভালো আর কে মন্দ সেটা যাচাই করে নেয়া, বুঝলে? অনেকক্ষণ একঠাই দাঁড়িয়ে থেকে পায়ে ব্যথা করছিল মাহমুদের। একটা চেয়ার খালি হতে তাড়াহুড়ো করে বসে পড়ল সে। হাতঘড়িটার দিকে তাকিয়ে দেখল ৯টা বেজে গেছে প্রায়। এতক্ষণ কিউখানের একটানা প্রলাপ শুনতে হয়েছে। বড় কর্তার ধমক খেয়ে লোকটা রেগেছে ভীষণ। তাই তো একটু আগে ইন্সপেক্টরদের সবাইকে ডেকে অবস্থা জানালেন তিনি। আমি জানতাম আপনাদের দিয়ে কিচ্ছু হবে না, আপনারা শুধু গায়ে বাতাস দিয়ে বেড়াতে পারেন। বড় কর্তা বললেন, কি আশ্চর্য, আপনাদের কাজের নমুনা দেখলে আমার গা জ্বালা করে ওঠে। এত কিছু ঘটে যাচ্ছে অথচ আপনারা কিছু করতে পারছেন না। একজন পুলিশ অফিসার হাত কষলে বলল, আমরা কি করব স্যার? ওরা ছাতের উপরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, আমরা হুকুমের দাস, আমরা কি করব স্যার? আপনারা কি করবেন মানে? বড় কর্তা ভ্রু কুঁচকে বললেন, আপনারাই তো সবকিছু করবেন। আপনারা হচ্ছেন সাচ্চা দেশপ্রেমিক, দেশ তো আপনাদের দিকে তাকিয়ে আছে। বড় কর্তার কথা শুনে
মাহমুদ অবাক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে আর ভাবছিল, সত্যি লোকটা একটা জিনিয়াস। মানুষকে কি শ্রদ্ধার চোখেই না দেখে। আমাদের প্রতি তার কি গভীর মমতাবোধ। বড় কর্তা আবার বললেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, গুটিকয় বিদেশের দালাল আমাদের সোনার দেশটাকে একেবারে উচ্ছন্নে নিয়ে যাচ্ছে, সর্বনাশ করছে আমাদের। তার কথায় একজন অফিসার উৎসাহিত হয়ে বললেন, ইয়ে হয়েছে স্যার, কি যে বলবো। যেখানে যাই সেখানে দেখি ছেলে ছোকরারা সব জটলা বেঁধে কি সব ফুসুর ফাসুর করছে। জানেন স্যার, লোফারেই খবরের কাগজের হকার বলুন, রিক্সাওয়ালা বলুন, এমনকি সরকারি কর্মচারীদের মধ্যেও কেমন একটা সন্দেহের ভাব দেখলাম। আমাদের বিরুদ্ধে কেমন যেন একটা ষড়যন্ত্র করছে ওরা। তাই দেশটা একেবারে রাষ্ট্রদ্রোহিতে ভরে গেছে। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো মাহমুদ। শাহানা ওর জন্যে দাঁড়িয়ে থাকবে গুলিস্তানের সামনে। তাকে নিয়ে বাসায় ফিরতে হবে। বজলে আর ডলি এখনো অপেক্ষা করছে। স্লোগান দেবার চোঙাগুলো সব একপাশে এনে জড়ো করে রাখলো ওরা। এতক্ষণে ছাতের উপরে উঠে একটানা অনেকক্ষণ স্লোগান দিয়ে ক্লান্ত হয়ে পড়েছে সবাই। এই শীতের মৌসুমেও গা বেয়ে দরদর ঘাম ঝরছে, গলার স্বর দমে গেছে, ভেঙে ভেঙে বেরুচ্ছে গলা দিয়ে। মুনিম বলল, গরম পানিতে নুন দিয়ে গার্গেল করো, ভালো হয়ে যাবে। নইলে ব্যথা করবে গলায়, কালার কথা বেরুবে না। কয়েকজন ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। ওরা বিছানায় এলিয়ে পড়ল। কেউ কেউ কাল দিনে কি ঘটতে পারে তাই নিয়ে জোর আলোচনা শুরু করলো করিডোরে। কেউ ডাইনিং হলে খেতে গেল। খাবার টেবিলেও তর্ক বিতর্ক আর আলোচনার শেষ নেই। মাঝখানের মাঠটাও, যেখানে সুন্দর ফুলগাছের সার থরে থরে সাজানো, ঘাসের উপরে হাত পা ছড়িয়ে বসল মুনিম। অনেক চিন্তার অবসরে ডলির কথা মনে পড়ল ওর। ডলির সঙ্গে একবার দেখা হলে ভালো হতো। মুনিম ভাবল, কিন্তু পরক্ষণে আরেক চিন্তায় ডলি হারিয়ে গেল মন থেকে। রাত শেষে ভোর হবে, আর পুলিশ এসে হয়তো ঘিরে ফেলবে পুরো হলটাকে। এমনি ঘিরেছিল আরেকবার, 52 সালের 25শে ফেব্রুয়ারিতে। তখন এ হলটাই ছিল আন্দোলনের কেন্দ্রস্থল। সেদিনের কথা ভাবতে অবাক লাগে মুনিমের। রীতিমতো একটা সরকার চালাতে হয়েছিল ওদের। বজলুর 25 নম্বর রুমালটা ছিল অর্থ দপ্তর। ছেলেরা টাকা সংগ্রহের জন্যে কৌটা হাতে বেরিয়ে যেত ভোরে ভোরে। রাস্তায় রাস্তায় আর বাড়ি বাড়ি চাঁদা সংগ্রহ করে বেড়াতো ওরা। দুপুরে কৌটা ভরে আনি দোয়ানি আর টাকা এনে জমা দিত অফিসে। আন্দোলনের যাবতীয় খরচপত্র সেখান থেকে চালানো হতো। বজলু ছিল এই দপ্তরের কর্তা। অর্থনীতিতে খুব জানু ছিল বলেই ওই পদটা দেওয়া হয়েছিল ওকে। নসু ছিল ওর হেড কেরানি। কেরানির মতোই মনে হতো ওকে। অর্থ দপ্তরের পাশে ছিল ইনফরমেশন ব্যুরো। ওদের কাজ ছিল কোথায় কি ঘটছে তার খবর সংগ্রহ করা। ভোর হতে সাইকেলে চড়ে এই খুদে গোয়েন্দার দল বেরিয়ে পড়ত শহরের পথে। কোথায় কজন গ্রেফতার হলো, কোথায় অধিক সংখ্যক পুলিশ জমায়েত হয়েছে, কোন জায়গায় এখন হামলা চলার সম্ভাবনা আছে, এসব খোঁজ নিত ওরা। আর কোনো খোঁজ পেলে তক্ষুনি হেড অফিসে এসে খবরটা পৌঁছে দিত। এছাড়া আরো কয়েকটা কাজ ছিল ওদের। এক জায়গা থেকে আরেক জায়গায় খবর আদান প্রদান করা, সরাসরি গোয়েন্দাদের ওপর নজর রাখা, আর নিজেদের মধ্যে স্পাই আছে কিনা সেদিকে দৃষ্টি রাখা। ইনফরমেশন ব্যুরোর কর্মকর্তা ছিল আমজাদ ভাই। বড় ধুরন্ধর ছিল লোকটা। দুজন সরকারি গোয়েন্দাকে হলের মধ্যে ধরে কি মারটাই না দিয়েছিল সে। ইনফরমেশন ব্যুরোর পাশে ছিল প্রচার বিভাগের অফিস, তার পাশে খাদ্য দপ্তর। ওদের কাজ ছিল জেলখানায় আটক বন্দীদের খাবার সরবরাহ করা। কেন্দ্রীয় দপ্তরটা ছিল মনসুর ভাইয়ের রুমে। সেখানে বসে আন্দোলন সম্পর্কে মূলনীতি নির্ধারণ করা হতো। সেই মতোই চলত সবাই। বিকেলে অফিস আদালত থেকে, কারখানা আর বস্তি থেকে হাজার হাজার লোক এসে জামায়াত হতো হলের সামনে। প্রচার দপ্তর থেকে মাইকের মাধ্যমে আগামী দিনের কর্মসূচি জানিয়ে দেওয়া হতো ওদের। তারপর তারা চলে যেত। বসে বসে সে দিনগুলোর কথা ভাবছিল মুনিম। ভাবতে বেশ ভালো লাগছিল ওর। একটা ছেলে এগিয়ে এসে বলল, এখানে কুয়াশার মধ্যে বসে আছেন কেন? উঠুন মুনিন ভাই, আপনার জন্য ভাত নিয়ে এসেছি রুমে।
মুনিম উঠে দাঁড়ালো। চলো। শাহানাকে নিয়ে বেশ রাত করে বাসায় ফিরে এলো মাহমুদ। প্রায় রাতে এমনই দেরি হয় ওর। কোনোদিন কাজ থাকে, কোনোদিন ক্লাবে যায় আর আড্ডা মারে। জীবনটা হলো একটা সুন্দর করে সাজানো বাগানের মতো। যেদিকে খুশি ইচ্ছে মতো উড়ে যেতে পারো তুমি, কিংবা কখনো ভ্রমর হয়ে উড়ে বেড়াতে পারো এক ফুল থেকে অন্য ফুলে। শাহানার বাহুতে স্পর্শ করে মাহমুদ বলল, শাহানা, তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? শাহানা চোখ তুলে শুধু একবার তাকালো ওর দিকে, তারপর সংক্ষেপে বলল, হ্যাঁ। মাহমুদ জানতো কি উত্তর দেবে শাহানা। অতীতে এমনি আরো অনেককে প্রশ্ন করে এই একই জবাব পেয়েছে সে। আগে রোমাঞ্চিত হতো, আজকাল আর তেমন কোনো সাড়া জাগে না মনে। তবুও আবার জিজ্ঞেস করলো মাহমুদ, সত্যিই ভালোবাসো? শাহানা এসে জবাব দিল, জানি না। আমি জানি। মাহমুদ কেটে কেটে বলল, আমি জানি। একদিন তুমি বাবুই পাখির মতো পলকে উড়ে চলে যাবে। শাহানা রক্তাভ হলো। তারপর হঠাৎ গভীর হয়ে গিয়ে বলল, তাই যাব। একজনের কাছে বেশি দিন থাকতে ভালো লাগে না আমার। গলার স্বরে তার শ্লেষ আর ঘেনা। মাহমুদের মনে হলো মেয়েটি বড় নির্লজ্জ। ঠোঁটের কোণে কথাটা একটুও বাদল না। মাহমুদ নিজেও ও কথা বলেছে অনেককে। সালেহাকে মনে পড়ে, টালিক্লাকের মেয়ে সাহেলা। মেয়েটা রীতিমতো ভালোবেসে ফেলেছিল ওকে। বোকা মেয়ে। ওর কথা ভাবলে দুঃখ হয় মাহমুদের। অমন বিষ খেয়ে আত্মহত্যা না করলেও পারত সে। কিন্তু শাহানা ওর মতো বিষ খাবে না। খুব স্বাভাবিকভাবে সবকিছু নিতে পারবে সে। তবুও মাহমুদের কেন যেন আজ মনে হলো মেয়েটা বড় নির্লজ্জ। ভেতরে বাতি নেভানো ছিল। কড়া নাড়তে গিয়ে দুজনের চোখাচোখি পড়ল। মুখ টিপে এক টুকরো অর্থপূর্ণ হাসি ছাড়ল শাহানা। মাহমুদও না হেসে পারল না। খানিকক্ষণ কোনো সাড়া পাওয়া গেল না। তারপর বাতি জ্বলে উঠল। শব্দ হলো কপাট খোলার। খোলা দরজার ওপাশে দাঁড়িয়ে বজলে। পরিপাটি চুলগুলো এলোমেলো। মুখে ঈষৎ বিরক্তির আমেজ। ওদের দেখে বলল, কি ব্যাপার, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? মাহমুদ হাতঘড়িটা ওর মুখের কাছে বাড়িয়ে দিয়ে আস্তে করে বলল, খুব তাড়াতাড়ি ফিরিনি কিন্তু। বজলে লজ্জা পেয়ে বলল, এ কি, 2 ঘন্টা? আমার মনে হচ্ছিল। আমারও তেমনই মনে হলো। ডলির দিকে আর চোখে এক পলক তাকিয়ে নিয়ে শব্দ করে হাসল মাহমুদ। নীল আলো ছড়ানো ঘরের দেয়ালে একটা টিকটিকি টিকটিক শব্দে ডেকে উঠল। কোচের উপর বসে দেহটা এলিয়ে দিল মাহমুদ। আলনা থেকে তোয়ালেটা নামিয়ে নিয়ে বাথরুমে গিয়ে ঢুকল শাহানা। ডলি দাঁড়িয়েছিল উত্তরমুখ আলমারিটার পাশে, জানালার ধার ঘেঁষে ওদেরকে পেছন করে। মাহমুদ বলল, কাল সকালে কি তোমার সঙ্গে একবার দেখা হতে পারে বজলে? বজলে প্রশ্ন করল, কেন বলো তো? মাহমুদ বলল, কিছু আলাপ ছিল। বজলে শুধালো, গোপনীয় কিছু? মাহমুদ ঘাড় নাড়ালো, না, ঠিক তেমন গোপনীয় কিছু নয়। বজলে এগিয়ে এসে বসল তার সামনে। কাল কেন, এখন বলো না। মাহমুদ বলল, না, এখন না। কাল সকালে বরং একবার এখানে এসো তুমি, কেমন? জানালার পাশে দাঁড়ানো ডলি ঝুঁকে পড়ে কি যেন দেখছিল বাইরে। সারসার বাতি, গাড়ি আর লোকজন, সবকিছু অস্বস্তিকর মনে হলো তার। যেন এখন নিরিবিলি অন্ধকার কোণে গিয়ে লুকোতে পারলে সে বেঁচে যায়। পেছনে ফিরে তাকাতে ভয় হচ্ছে ওর। যদি মাহমুদের চোখে চোখ পড়ে তাহলে? সত্যি, ওরা কি ভাবছে কে জানে। ডলি রীতিমতো ঘামতে শুরু করলো। বাইরে বেরিয়ে যখন রিকশায় উঠল ওরা, তখন ইলশেগুড়ির মতো বৃষ্টি ঝরছে। ডলি অনুযোগী সুরে বলল, আজ আমাকে এত বড় লজ্জাটা না দিলে চলতো না? বজলে অপ্রস্তুত হয়ে বলল, কোথায় লজ্জা দিলাম তোমায়? ডলি ঈষৎ রাগতাপ হয়ে বলল,
জানি না। ডলির হাতটা মুঠোর মধ্যে তুলে নিয়ে মৃদু চাপ দিল বজলে। চোখজোড়া ওর মুখের উপর থেকে সরিয়ে নিয়ে বাইরে গাড়িঘোড়া আর লোকজন দেখতে লাগলো ডলি। রাস্তায় তেমন ভিড় নেই, যানবাহনের চলাচল অনেক কম। পথের দুপাশে দোকানগুলোতে খদ্দেরের আনাগোনা খুব বেশি নয়। সহসা ডলি চমকে উঠল। মনে হলো ওদের রিকশার পাশ ঘেঁষে মুনিম সাইকেল নিয়ে দ্রুত বেরিয়ে গেল। কোথায় গেল সে? কিছুক্ষণের জন্যে অন্যমনস্ক হয়ে পড়ল ডলি। এমনও হতে পারে যে আজ বাসায় ফিরে দেখবে মুনিম তার অপেক্ষায় বসে আছে। ডলিকে কাছে পেয়ে হয়তো বলবে, অনেক ভেবে দেখলাম ডলি, তোমাকে বাদ দিলে জীবনে আর কিছুই থাকে না, তাই সব ছেড়ে দিয়ে তোমার কাছে ফিরে এলাম, আমাকে ক্ষমা করে দাও বলে কাতর চোখ জোড়া তুলে ওর দিকে তাকাবে সে। ডলি তখন কি উত্তর দেবে? ভাবতে গিয়ে ঘেমে উঠল ডলি। কিন্তু পরক্ষণে মনে হলো এ তার উদ্ভট কল্পনা ছাড়া আর কিছুই নয়। মুনিমকে সে দেখেনি, ওটা চোখের ভুল। এ 3 দিন ওরা খালি পায়ে হাঁটাচলা করছে, সাইকেলে নিশ্চয়ই চড়বে না মুনিম। ভাবতে গিয়ে কেন যেন বড় হতাশ হলো ডলি। বজলে ওর হাতে একটা নাড়া দিয়ে বলল, কি ব্যাপার, চুপচাপ কি ভাবছ? ডলি আরো একটু ঘনিষ্ঠ হয়ে বলল, ওরা স্বামী স্ত্রী তাই না? ওরা কারা? কাদের কথা বলছো? বজলে অবাক হয়ে তাকালো ওর দিকে। ডলি বলল, শাহান আর মাহমুদ। বজলে কিছু ভেবে বলল, হ্যাঁ, ওরা স্বামী স্ত্রী। এই তো মাস কয়েক হলো বিয়ে হয়েছে তাদের। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? না, এমনি। বজলের একখানা হাত নিজের হাতের মধ্যে তুলে নিল ডলি। সারা রাত এক লোহমার জন্যে ঘুমালো না ওরা। মেডিকেল হোস্টেল, মুসলিম হল, চামেরি হাউস, ইডেন হোস্টেল, ফজলুল হক হল, সতর্ক প্রহরীর মতো সারা রাত জেগে রইল ওরা। কেউ বা জটলা বেঁধে কোরাসে গান গাইল, ভুলবো না 21শে ফেব্রুয়ারি। কেউ গাইল দেশ হামারা। ফজলুল হক হলটাকে বাইরে থেকে দেখতে মোঘল আমলের দুর্গের মতো মনে হয়। আস্তরণহীন ইটের দেয়ালগুলো রক্তের মতো লাল। 3 তলা দালানটা চৌকোনা, মাঝখানে দুর্বাঘাস পাতা প্রশস্ত মাঠ, দুপাশে বাগান। মাঠের উপর ছেলেরা কাগজের স্মৃতিস্তম্ভ গড়তে বসল। বাঁশের কঞ্চি এলো, রং তুলি সবকিছু নিয়ে কাজে লেগে গেল ওরা। ওদূরে কালো পতাকা আর কালো ব্যাজ বানাতে বসলো আরেক দল ছেলে। ঘন অন্ধকারে ছায়ার মতো মনে হলো ওদের। 3 তলা থেকে কে একজন ডেকে বলল, একটু অপেক্ষা করো, আমরা আসছি। অপেক্ষা করার সময় নেই। নিচে থেকে কবি রসুল জবাব দিল, রাতারাতি শেষ করতে হবে সব, তোমরা তাড়াতাড়ি এসো। আরেকজন বলল, আসতে আঠার টিনটা নিয়ে এসো মাহের। এমনই আরো একটা রাত এসেছিল 52 সালের 21শে ফেব্রুয়ারিতে। পরিকল্পনাটা প্রথমে আলিম ভাইয়ের মাথায় এসেছিল, রাতারাতি একটা স্মৃতিস্তম্ভ গড়ব আমরা। চমৎকার শুনে সাই দিয়েছিল সবাই। মেডিকেল হোস্টেলের চারপাশে তখন জমাট নিস্তব্ধতা। রাস্তায় গাড়ি ঘোড়ার চলাচল নেই। আকাশমুখী গাছগুলো কুয়াশার ভারে আনত। একে একে ছেলেরা সবাই বেরিয়ে এলো ব্যারাক ছেড়ে। প্রথমে একটা জায়গা ঠিক করে নিল ওরা। শহীদ রফিকের গুলিবদ্ধ খুলিটা চরকির মতো ঘুরতে ঘুরতে যেখানে এসে ছিটকে পড়েছিল, ঠিক হলো সেখানে স্মৃতিস্তম্ভ গড়বে ওরা। সেখানে প্রায় 300 গজ দূরে মেডিকেল কলেজের একটা বাড়তি ঘর তোলার জন্য ইট রাখা হয়েছিল স্তূপ করে। এই 300 গজ পথ সার বেঁধে দাঁড়ালো ছেলেরা। তারপর হাতে হাতে 1 ঘন্টার মধ্যে 4000 ইট সেখান থেকে বয়ে নিয়ে এলো ওরা। স্টোররুমের তালা খুলে 3 বস্তা সিমেন্ট বের করা হলো। দুজন গিয়েছিল রাজমিস্ত্রি আনতে চকবাজারে। সেই শীতের রাতে অনেক তালাশ করে মিস্ত্রি নিয়ে ফিরে এলো ওরা। সারা রাত কাজ চলল। পরদিন সমস্ত দেশ অবাক করে শুনল সে খবর। তারপর তারও দিন চারেক পরে আরো একটা খবর শুনে বিস্ময়ে বিমূঢ় হলো সবাই।
সরকারের মিলিটারি এসে স্মৃতিস্তম্ভটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গেছে, কিন্তু ছেলেরা দমেনি। ধুলোয় মেশানো ইটের পাজাগুলোকে বাঁশের কঞ্চি দিয়ে ঘিরে দিয়েছিল ওরা। কয়েকটা গন্ধরাজ আর গাঁদা ফুলের চারা লাগিয়ে দিয়েছিল ভেতরে। এসব 3 বছর আগের কথা। সে রাতে মেডিকেলের ছেলেরা কাপড় দিয়ে কঞ্চির ঘেরাটা ঢেকে নিল সযত্নে। বাগান থেকে ফুল তুলে এনে অজস্র ফুলে ভরিয়ে দিল বেদি। তারপর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গান গাইল ওরা। শহীদের খুন ভুলব না, বরকতের খুন ভুলব না। কাগজ দিয়ে গড়া স্মৃতিস্তম্ভের কাজ শেষ হলে পরে ছেলেরা অনেকে কবি রসুলের রুমে বিশ্রাম নিতে এলো। রাহাত আর মাহের হাত পা না ধুয়ে ধপ করে শুয়ে পড়ল বিছানার উপর। উহ, এই শীতের ভেতরও গায়ে ঘাম বেরিয়ে গেছে। রাহাত হাই তুলল। মাহের বলল, একটা সিগারেট খাও না রসুল ভাই, আছে? না, নেই। কম্বলের ভেতর থেকে মুখ বের করে জবাব দিল রসুল। বিকেল থেকে শরীরটা জ্বর করছিল ওর, এখন আরো বেড়েছে। কিন্তু সেটাও জানতে দেয়নি কাউকে। ওর ভয়, যদি জ্বরের খবরটা সবাই জেনে যায় তাহলে ঘর ছেড়ে এক পাও বাইরে বেরোতে দেবে না ওকে। ওহ, এমন দিনেও কেউ ঘরে বন্দি হয়ে থাকতে পারে? নড়ে চড়ে শুতে গিয়ে ওর গায়ে হাত লাগাতে রাত চমকে উঠল। এ কি রসুল ভাই, তোমার জ্বর এসেছে? এই সামান্য জ্বর। ইস, গা দেখছি পুড়ে যাচ্ছে, আর তুমি বলছো সামান্য? রাহাত উঠে বসে কম্বলটা ভালো করে জড়িয়ে দিল ওর। মাহের বলল, আমি ঘুম দিলাম রাহাত, ভোর রাতে ব্ল্যাক ফ্ল্যাগ তোলার সময় আমায় জাগিয়ে দিও। এখন আবার ঘুমাবে কি? রাহাত কোনো উত্তর দেবার আগে আরেকজন বলল, একটু পরেই পতাকা তোলার সময় হয়ে যাবে, তার চেয়ে এসো গপ্প করি। সেই ভালো। মাহের উঠে বসল, কিন্তু একটু ধুয়ো না পেলে জমছে না। আছে নাকি কারো কাছে? থাকলে এক আধটা দাও। আহ, তুমি জ্বালিয়ে মারলে, কে একজন বলে উঠল। নাও, টানো। সিগারেটটা ধরিয়ে একটা তৃপ্তির টান দিল মাহের। তারপর একটা গল্প বলতে শুরু করলো সে। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিল সালমা। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল ওর। গায়ের উপর থেকে লেপটা সরিয়ে দিয়ে ধীরে ধীরে উঠে বসল। বাতিটা জ্বালিয়ে কলগোড়া থেকে হাত মুখ ধুয়ে এলো। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে ঘন চুলগুলোর মধ্যে মৃদু চিরুনি বুলিয়ে নিল সালমা। খাটের তলা থেকে স্টোভটা টেনে নিয়ে আগুন ধরালো। ঠান্ডায় হাত পা কাঁপছিল। আগুনের পাশে বসে গাটা একটু গরম করে নিল সে। তারপর চায়ের কেতলিটা আগুনে তুলে দিয়ে আসাদকে ডাকতে গেল। দরজাটা খুলে ভেতরে ঢুকতে বড় সংকোচ হচ্ছিল সালমার। দরজা খুলে দেখল কম্বলটাকে গায়ে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আসাদ। বালিশের উপর থেকে মাথা গড়িয়ে পড়েছে বিছানার উপর। চোখে তার গাঢ় ঘুম। কি নাম ধরে ওকে ডাকবে সালমা ভাবল। আসাদ সাহেব না আসাদ ভাই। অবশেষে ডাকলো, এই শুনছেন? 4টা বেজে গেছে, শুনছেন? শোনার কোনো লক্ষণই দেখা গেল না। আহ, কি হচ্ছে এই রাতের বেলা! সহসা রেগে গেল আসাদ। তার চোখে মুখে বিরক্তি। ঘুমের ঘরে পাশ ফিরে শুল সে। সালমা মুখ টিপে হাসল। আচ্ছা, বিপত্ত লোকটাকে নিয়ে। এই যে, শুনছেন? কাদের পাশে জোরে একটা ধাক্কা দিল সালমা। ধরফর করে এবার বসলো আসাদ। কি ব্যাপার, কটা বাজে? 4টা, 4টা। সালমা ঈষৎ ঘাড় নেড়ে বলল, আপনি তো বেশ ঘুমোতে পারেন। উঠুন, চটপট হাত মুখ ধুয়ে নিন। আমি যাই, চায়ের পানিটা নামাই গিয়ে। কেমন? মিষ্টি করে হাসলো সালমা। যান, আমি আসছি। আসাদের চোখে মুখে তখনও ঘুমের অবসাদ। জড়ানো গলায় সে বলল, ওহ, কি শীত! হাত পা সব ঠকঠক করে কাঁপছে। চাদরটা গায়ে জড়িয়ে নিন, নইলে ঠান্ডা লাগবে, যাবার সময় বলে গেল সালমা। ঘুমে তখনও চোখ জোড়া বারবার জড়িয়ে আসতে চাইল। তবুও চাদরটা গায়ে টেনে নিয়ে উঠে দাঁড়ালো আসাদ। চটি জোড়া খাটের তলা থেকে বের করে নিয়ে পড়ল। বারান্দার বালতি ভরা পানি ছিল। পানিতে হাত দিয়ে ঠান্ডায় শিউরে উঠল সে। উত্তর থেকে ভেসে আসা ঈষৎ ভেজা বাতাস দেয়ালের গায়ে প্রতিহত হয়ে অদ্ভুত একটা শব্দের সৃষ্টি করেছে। সে শব্দ অনেকটা
যেন হাহাকারের মতো শোনাচ্ছে কানে। ওঘর থেকে সালমা শুধালো, আপনার হাত মুখ ধোয়া হলো আসাদ সাহেব? এই তো হলো। ঘরের মধ্যে আর কোনো আলো নেই, অন্ধকারে শুধু স্টোভটা জ্বলছে। মাঝখানে তার পাশে বসে স্থির চোখে কেতলিটার দিকে তাকিয়ে রয়েছে সালমা। দেয়ালে বড় হয়ে একটা ছায়া পড়ছে তার। দোরগোড়ায় মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো আসাদ। হঠাৎ দেয়ালের ছায়াটাকে অদ্ভুত সুন্দর বলে মনে হলো ওর। নিঃশব্দে স্টোভটার কাছে এসে বসলো আসাদ। আপনার কি খুব শীত লাগছে? একসময় আস্তে করে সালমা শুধালো। স্টোভের আরো একটু কাছে সরে এসে আসাদ বলল, সত্যি ভীষণ শীত পড়েছে। হাতজোড়া বরফের মতো ঠান্ডা হয়ে গেছে দেখুন, বলে হাত দুটো ওর দিকে এগিয়ে দিল আসাদ। অন্ধকারে মৃদু হাসল সালমা। হাত বাড়িয়ে ওর হাতের তাপ অনুভব করতে গেলে হাতজোড়া মুঠোর মধ্যে আলতো ধরে রাখলো আসাদ। সালমা শিউরে উঠল। প্রথমে রীতিমতো ঘাবড়ে গেল সে, ঈষৎ বিস্মিত হলো। তারপর চুপচাপ মাথা নিচু করে তাকিয়ে রইল জ্বলন্ত স্টোভের দিকে। বুকটা দূর দূর কাঁপছে তার। এই শীতের ভেতরে মনে হলো সে যেন ঘামতে শুরু করেছে। কয়েকটি মুহূর্ত বেশ ভালো লাগছে সালমার। সে ওর মুখের দিকে তাকাবার সাহস পেল না, হাত জোড়া টেনে নেবার কোনো চেষ্টা করল না। শুধু আধ ফোঁটা স্বরে বলল, পানি গরম হয়ে গেছে। বলতে গিয়ে গলাটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। তারপর একসময় আস্তে হাত জোড়া টেনে নিল সালমা। নিঃশব্দে চা তৈরি করতে লাগলো সে। চায়ের কাপে চামচের টুংটাং শব্দ। আসাদ বলল, আমার কাপে চিনি একটু কম দেবেন। সালমার মনে হলো আসাদের গলাটাও যেন কাঁপছে, যেন একটু আড়ষ্ট আর জড়িয়ে যাওয়া কণ্ঠস্বর। অন্ধকারে বার কয়েক ওর শক্ত সবল হাত জোড়ার দিকে তাকালো সালমা। না, রওশন তার হারানো হাত দুটো আর কোনোদিন ফিরে পাবে না। একটা দীর্ঘশ্বাস বাতাসে শিহরণ জাগিয়ে গেল। অনেকক্ষণ নীরবে চায়ের পেয়ালায় চুমুক দিল ওরা। মিছিল, শোভাযাত্রা, ধর্মঘট মুহূর্তের জন্য সবকিছু দূরে সরে গেল। তারপর তারও অনেক পরে আগে থেকে রিক্সা ঠিক করা ছিল। দোরগোড়ায় তার ডাক শোনা গেল। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে আসাদ বলল, কাপড় পরে নিন, সময় হয়ে গেছে। সালমা অস্পষ্ট স্বরে যে কি বলল বোঝা গেল না। বাইরে কনকনে শীত। রিক্সা এসে চুপচাপ বসলো ওরা। সালমাকে মেয়েদের হোস্টেলে পৌঁছে দিয়ে আসাদ তখন ছেলেদের ব্যারাকে এসে ঢুকলো। ঠিক সে সময়ে হঠাৎ টাইফুনের শব্দে স্লোগানের তরঙ্গ জেগে উঠল চারদিকে। অন্ধকারের বুক চেড়ে ধ্বনির বজ্র ইথারে ইথারে কাঁপন সৃষ্টি করল। মুসলিম হল, নূপুর ভিলা, চামেরি হাউস, ফজলুল হক হল, বান্ধব কুটির, মেডিকেল হোস্টেল, ঢাকা হল যেন হুঙ্কার দিয়ে উঠল একসাথে। সে শব্দ তরঙ্গে অভিভূত হয়ে কে একজন ব্যারাকের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, বিদ্রোহ চারিদিকে। ছেলেরা তখন কালো পতাকা উত্তোলন করছিল। সরু সিঁড়িটা বেয়ে ছাদের উপর উঠে এলো একদল ছেলে। মুনিম জিজ্ঞেস করলো, মই এনেছো তো? হ্যাঁ। দেখো, মইটা খুব মজবুত নয়, সাবধানে উঠো। কালো পতাকাটা উড়িয়ে দাও। পতাকাটা উড়িয়ে দেয়া হলে পর বেশ কিছুক্ষণ ধরে স্লোগান দিল ওরা। তারপর কেউ কেউ নিচে নেমে গেল, আর কয়েকজন ছাদের উপর পায়চারি করতে লাগলো নিঃশব্দে। একপাশে, যেখানে কার্নিশটা বেশ চওড়া, সেখানে এসে বসল মুনিম। কুয়াশা ছাওয়া আকাশে তখন তারা নিভতে শুরু করেছে একটা একটা করে। রমনার আকাশে ধলপোহর দিচ্ছে। মৃদু উত্তরী বাতাসে শীতের শেষ সুর। দু একটা পাখি শাল আর দেবদারু গাছের ফাঁকে কিচিরমিচির করে ডাকছে। কার্নিশের উপর থেকে দেখল মুনিম। ৩ লরি পুলিশ এসে নামলো মুসলিম হলের গেটে, সাথে একটা জিপ। জিপ থেকে নামলেন পুলিশ অফিসাররা। গাট্টা গোট্টা চেহারা, চোখগুলো লাল লাল। গেটটা বন্ধ ছিল বলে বাইরে দাঁড়াতে হলো ওদের। দারোয়ানকে ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। ফ্লগ স্ট্যান্ডে কালো পতাকাটা পতপত করে উঠছিল, সেদিকে তাকিয়ে দাঁতে দাঁত ঘষল ওরা। ছেলেরা তখন স্লোগান দিতে শুরু করেছে।
দমন নীতি চলবে না। ছাতের উপর থেকে দ্রুত নিচে নেমে এলো মুনিম। একটা ছেলে ওকে দেখতে পেয়ে বলল, আপনি ওদিকে যাবেন না মুনিম ভাই, আপনি পেছনে থাকুন। আরেকটি ছেলে হাত ধরে পেছনের দিকে টেনে নিয়ে গেল তাকে। খবর পেয়ে ইতিমধ্যে প্রবোধ সাহেব এসে হাজির। মোটাসোটা দেহটা নিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠেছিলেন তিনি। বুকটা দুরু দুরু করছিল। শুকনো ঠোঁটজোড়া নেড়ে বারবার বিড়বিড় করছিলেন তিনি, কি আপদ। তাকে দেখে দারোয়ান সালাম ঢুকে গেট খুলে দিল। গেট খুলতে পুলিশ অফিসাররা হুড়মুড় করে ঢুকতে যাচ্ছিল। ছেলেরা চিৎকার করে উঠল, আপনারা ভেতরে ঢুকবেন না বলছি। আহা, কি হয়েছে, কি হয়েছে? হাত নেড়ে একবার পুলিশ অফিসারদের দিকে, আরেকবার ছাত্রদের দিকে ফিরে তাকালেন তিনি। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে তার, দেহটা কাঁপছে। ছেলেরা বলল, বাইরে দাঁড়াতে বলুন। স্যার, ভেতরে এলে ভালো হবে না। আহা, আপনারা ভেতরে আসছেন কেন? বাইরে দাঁড়ান একটু। প্রবোধ সাহেবের কথায় অপ্রস্তুত হয়ে গেটের বাইরে গিয়ে দাঁড়ালো পুলিশ অফিসাররা। ছেলেদের সঙ্গে এরপর কিছুক্ষণ বচসা হলো প্রবোধ সাহেবের। প্রবোধ সাহেব বললেন, কি আপদ, কালো পতাকাটা এবার নামিয়ে ফেললেই তো পারো তোমরা, নামিয়ে ফেলো না কেন? বাজে অনুরোধ আমাদের করবেন না স্যার, নামাবার জন্য ওটা তুলিনি। ছেলেরা একস্বরে বলে উঠল। নিরাশ হয়ে বার কয়েক মাথা চুলকালেন প্রবোধ সাহেব। তারপর বিড়বিড় করে বললেন, কি আপদ, কি আপদ। পুলিশ অফিসারগুলো ধৈর্যচ্যুতি ঘটছিল, তাই হুড়মুড় করে আরেক প্রান্ত ভেতরে ঢোকার চেষ্টা করলো তারা। ছেলেরা এগিয়ে এসে বাধা দিল, আমরা ঢুকতে দেব না বলছি, দেব না। তবু খাকি পোশাক পরা অফিসারদের সামনে এগুতে দেখে পরক্ষণে অপরিসর বারান্দার উপর চিত হয়ে শুয়ে পড়ল ওরা। তারপর চিৎকার করে বলল, যেতে হলে বুকের উপর দিয়ে হেঁটে যাও, এমনি যেতে দেব না আমরা। পুলিশ অফিসারগুলো পরস্পরের মুখের দিকে তাকালো। একজন অফিসার আরেকজনের কানে ফিসফিসিয়ে বলল, আমাদের অত কমল হলে চলবে কেন স্যার? শুনলে কিউ সাহেব বরখাস্ত করে দেবেন আমাদের। কিন্তু কেউ সাহস করল না এগুতে। মেডিকেলে মেয়েদের হোস্টেলের বাদিকটার রুমটায় ৩-৪ জন মেয়েকে নিয়ে বসে আলাপ করছিল সালমা। বাইরে বারান্দায় বসে তখন কয়েকটি মেয়ে গান গাইছিল, ওদের ভুলতে পারি না, ভুলি নাই রে। একটু আগে কালো পতাকা তুলেছে ওরা, এখনো সেই পতাকা তোলার বিষয় নিয়ে আলোচনা করছিল। এমন সময় হঠাৎ একটা বিরাট শব্দে চমকে উঠল সালমা। বারান্দা থেকে একটি মেয়ে চিৎকার করে বলল, পুলিশ! কোথায়? সালমা ছিটকে বেরিয়ে এলো বারান্দায়। মেয়েটি হাত বাড়িয়ে দেখালো, ওই দেখো। সালমা চেয়ে দেখলো পুলিশ বটে। ছাত্রদের ব্যারাক ঘেরাও করেছে ওরা। সামনে দাঁড়িয়ে কিউ খান নিজে। রাতে বড় কর্তার পাল্লায় পড়ে মাত্রাত্মিক টেনেছে, তার আমেজ এখনো যায়নি। মাথাটা উস্কো খুস্কো লাগছে, চোখ জোড়া জবা ফুলের মতো লাল টকটকে। মেডিকেল ব্যারাকের গেটটা পেরুতে কাপড় দিয়ে ঘেরা শহীদ বেদিটা চোখে পড়ল খানের। লাল চোখে আগুন ঠিকরে বেরোলো তার। আধো আলো অন্ধকারে শহীদ বেদিটার দিকে তাকালো, গাটা কেমন ছমছম করে উঠে। আলকাতরার মতো কালো কাপড়টা অন্ধকারে যেন বিভীষিকাময় করে তুলছে। আর তার উপর যত্নে সাজিয়ে রাখা অসংখ্য ফুলের মালা হিংস্র পশুর চোখের মতো জ্বলছে ধিক ধিক করে। কিউখানের ইশারা পেয়ে একদল পুলিশ অকস্মাৎ ঝাঁপিয়ে পড়ল শহীদ বেদিটার উপর। কঞ্চির ঘেরাটা দুহাতে উপড়ে অদূরে নর্দমার দিকে ছুঁড়ে মারতে লাগলো তারা। কালো কাপড়টা টুকরো টুকরো করে ফেলে দিল একপাশে। ফুলগুলো পিষে ফেলল বুটের তলায়। হঠাৎ একটা রক্তগোলাপ মারাতে গিয়ে কিউখানের মনে পড়ল, যৌবনে একটি মেয়েকে এমনি একটি ফুল দিয়ে প্রেম নিবেদন করেছিল সে। এক মুহূর্ত নীরব থেকে পিচাসের মতো হেসে উঠল কিউ খান। হৃদয়ের কোমলতা তার মরে গেছে বহুদিন আগে। ছেলেরা ইতিমধ্যে ব্যারাক ছেড়ে বেরিয়ে জমায়েত হয়েছে বাইরে, আর মুষ্টিবদ্ধ হাত তুলে স্লোগান দিচ্ছে উত্তেজিত গলায়। কারো গায়ে গেঞ্জি, কারো লুঙ্গি ছাড়া আর কিছুই নেই পরনে। কেউ কেউ গায়ে কম্বল চাপিয়ে বেরিয়ে পড়েছে বাইরে। সকলে উত্তেজিত। ক্রোধ আর ঘৃণায় হাত পাগুলো কাঁপছিল, যেন পুলিশগুলোকে হাতের মুঠোয় পেলে এক্ষুনি পিষে ফেলবে ওরা। হঠাৎ কিউখানের বন্য গলায় আওয়াজ শোনা গেল, চার্জ! মুহূর্তে পুলিশগুলো ঝাঁপিয়ে পড়ল ছাত্রদের উপর।
উসমান খান সীমান্তের ছেলে, ভয় কাকে বলে জানে না সে। ছাত্রদের বেপরোয়া মারতে দেখে সে আর স্থির থাকতে পারল না। বারান্দা থেকে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল পুলিশের মাঝখানে। এসব ক্যা হোতা হ্যায়? হালোগ ইনসান নাহি হ্যায়? দুজন পুলিশকে জড়িয়ে ধরে মাটিতে গড়িয়ে পড়ল ওসমান খান। ছেলেরা সব পালাচ্ছিল। উসমান খান চিৎকার করে ডাকলো ওদের, আরে ভাগতা হ্যায় কিউ? কিয়া হাম লোগ ইনসান নাহি হ্যায়? কিন্তু পরক্ষণে একজন লালমুখ ইন্সপেক্টর ছুটে এসে গলাটা টিপে ধরল তার। তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে কয়েকটা ঘুষি বসিয়ে দিল ওসমান খানের মুখের উপর। প্রথম কয়েকটা ঘুষি কোনো রকমে শুয়ে নিয়েছিল সে। তারপর হুঁশ হারিয়ে টলে পড়ল মাটিতে। রশিদ চৌধুরী এতক্ষণ লেপের তলায় ঘুমোচ্ছিল। এসব হট্টগোল আর স্লোগান দেয়া ওর ভালো লাগে না। যারা এসব করে তাদের দু চোখে দেখতে পারে না সে। ও জানে শুধু দুটো কাজ, এক হলো সিনেমা দেখা, আর দুই হলো সাররাত জেগে ফ্লাশ খেলা। এ দুটো নিয়ে মশগুল থাকে সে। বাইরে হট্টগোল শুনে ব্যাপার কি দেখার জন্য দরজা দিয়ে উকি মারছিল সে। অমনি একটা পুলিশ হাতের ব্যাটান দিয়ে গুতা মারল ওর মুখের উপর। অস্পষ্ট আর্তনাদ করে দরজাটা বন্ধ করে দিতে চাইছিল রশিদ চৌধুরী। ধাক্কা মেরে দরজাটা খুলে পুলিশটা ওর গেঞ্জি চেপে ধরল। ভাগতে হ্যাঁ কাহা চালিয়ে? রশিদ চৌধুরী বলির পাঠার মতো কাঁপতে লাগলো। আমি কিছু করিনি। আরে আরে, এ কি হচ্ছে? খামোশ! ভয়ঙ্কর স্বরে হুঙ্কার দিয়ে উঠল পুলিশটা। রশিদ চৌধুরী আবার তাকে বোঝাতে চাইল যে সে নির্দোষ। আমি কিছু করিনি, কসম খুদার বলছি। কিন্তু ওতে কোনো ফল লাভ ঘটল না দেখে এবার রীতিমতো গরম হয়ে উঠল রশিদ চৌধুরী। চিৎকার করে সে তার বন্ধুদের ডাকল, ভাই সাব! তারপর স্লোগান দিতে লাগলো উত্তেজিত গলায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন জহির রায়হানের লেখা উপন্যাস আরেক ফাল্গুন। আজকে শুনলেন ৩য় পর্ব। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।